আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা পড়ব হচ্ছে যৌগের আণবিক সংকেত এবং স্থূল সংকেত এই বিষয়টি নিয়ে। তো আণবিক সংকেত আমরা নরমালি বলি হচ্ছে যে এমন একটা সংকেত যেই সংকেত দ্বারা আমরা বুঝতে পারবো যে কোনো একটা যৌগ কোন কোন মৌল দ্বারা গঠিত এবং ওই যৌগ গঠন করতে গেলে আমাকে কি কি মৌল নিতে হবে এবং কয়টা করে নিতে হবে সেই পরমাণুগুলোর সংখ্যাও আমরা বুঝতে পারবো। তাকেই আসলে মূলত বলা হয় হচ্ছে আণবিক সংকেত। তো আমি আপনাদের এখানে সংখ্যাটা লিখে দিয়ে রাখছি যে একটি মৌল বা যৌগের অণুতে যেই যেই ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক, মানে কোন কোন ধরনের মৌল আছে এদের প্রতীক, এবং যে মৌলের পরমাণু যতটি থাকে, যে কয়টা করে পরমাণু আছে সেই সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বলে। আর স্থূল সংকেত তাহলে কোনটা? স্থূল সংকেত হচ্ছে যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান আমার পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে, পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে যে একটা যৌগ গঠন করতে গেলে আমার পরমাণুগুলো কি কি অনুপাতে নিতে হবে এই অনুপাতটা প্রকাশ করে, সেটাকে আসলে আমরা বলি হচ্ছে স্থূল সংকেত। যেমন ধরেন আমরা যদি এখানে কিছু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে C6H6 এটা হচ্ছে একটা বেনজিন। তো একটা বেনজিনের যৌগ গঠন করতে গেলে আমার কি কি মৌল লাগবে, যেমন কার্বন আর হাইড্রোজেন লাগবে, এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। এবং কার্বন আমার মোট কয়টা লাগবে, হাইড্রোজেন কয়টা লাগবে, এই সংখ্যাটাও আমরা এখান থেকে বুঝতে পারতেছি। তাহলে এইটা হচ্ছে কি আমার আণবিক সংকেত। আর স্থূল সংকেত তাহলে কোনটা? আমরা বলি স্থূল সংকেত হচ্ছে এই যে যৌগে যে পরমাণুর সংখ্যাগুলো আছে এই পরমাণুর সংখ্যাগুলোর অনুপাত। অর্থাৎ এইখানে আমার কার্বন আছে হচ্ছে 6টা, কার্বন আছে হচ্ছে 6টা, হাইড্রোজেনও আছে হচ্ছে 6টা। তো অনুপাত প্রকাশ করা, অনুপাত মানেই হচ্ছে যে কোনো একটা জিনিসের সর্বনিম্ন মান, কোনো একটা জিনিসের সর্বনিম্ন মান, সেটাকে আমরা নরমালি বলি অনুপাত। তো দেখেন আমি এইখানেও 6 এইখানেও 6, তো আমি দুইটাকেই দেখা গেছে 6 দ্বারা ভাগ করতে পারি, যে এটাকেও 6 দ্বারা ভাগ করতে পারি। দুইটাকেই 6 দ্বারা ভাগ করলে এটা আসবে হচ্ছে 1, এটাও আসবে হচ্ছে 1। মানে নিয়ম হচ্ছে যৌগের মধ্যে আপনার যে মৌলগুলা যতটা আছে, তো আপনি দেখবেন সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে ভাগ দিবেন, ভাগ দিয়ে ছোট করে নেবেন। তো এখানে তো দুইটাই 6, তো কোনটা বড় কোনটা ছোট এটা তো আর ক্লিয়ার না। সো আমি পরের উদাহরণে বুঝতে পারবেন। তো এইখানে আমরা দুইটাকেই 6 দ্বারাই ভাগ করলাম, তো 6 দ্বারা ভাগ করলে সর্বনিম্ন কার্বন আমার পাওয়া যায় একটা, হাইড্রোজেন পাওয়া যায় হচ্ছে একটা। তাহলে এইখানে আমার এই যে কার্বন একটা আর হাইড্রোজেন একটা, তাহলে এইটা হচ্ছে বেনজিনের স্থূল সংকেত। একইভাবে আপনি যদি এই যে C6H12O6 এটা আমরা জানি হচ্ছে গ্লুকোজ, তাহলে গ্লুকোজের গঠন করতে গেলে আমার কার্বন লাগে, হাইড্রোজেন লাগে, অক্সিজেন লাগে এবং কয়টা করে পরমাণু লাগে সেই সংখ্যা সহ দেওয়া আছে। অতএব এটা হচ্ছে আমার আণবিক সংকেত। তাহলে এটার স্থূল সংকেত কি হবে? এটার স্থূল সংকেত হবে হচ্ছে আপনার দেখতে হবে এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। তো এই যে 6, এটা হচ্ছে ছোট, তাহলে প্রত্যেকটাকেই আমরা 6 দ্বারা ভাগ করব। তাহলে কার্বনকে 6 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে এই যে 1, হাইড্রোজেনকে 6 দ্বারা ভাগ করলে আপনার হবে হচ্ছে এই 2, অক্সিজেনকে 6 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 1। তো এই একটা না লিখলেও চলে। তাহলে এই যে CH2O এটা হচ্ছে আমার গ্লুকোজের স্থূল সংকেত। একইভাবে এইখানেও দেখেন এই যে ইথিন, তো ইথিনের এখানে দেখেন এটা একটা ইথিন যৌগ। তো ইথিন তৈরি করতে গেলে আমার 2টা কার্বন 4টা হাইড্রোজেন লাগে, এই সংখ্যা সহ নেওয়া হয়েছে। তাহলে এটা একটা আণবিক সংকেত। তো এটার স্থূল সংকেত কি হবে? স্থূল সংকেত হবে হচ্ছে আমার এই দুইটার মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 2, তাহলে প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করব। তাহলে কার্বনকে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 1, হাইড্রোজেনকে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 2, যে 4কে 2 দ্বারা ভাগ করি 2। তাহলে এই যে CH2 এটা হচ্ছে আমার ইথিনের স্থূল সংকেত। সো তাহলে আণবিক সংকেত হচ্ছে আমার কোন একটা যৌগ কোন কোন মৌল দ্বারা গঠিত, কোন ধরনের মৌল দ্বারা গঠিত সেই জিনিসটা থাকবে, এবং এখানে পরমাণুর সংখ্যাগুলোও কয়টা লাগবে মোট সেই জিনিসটাও থাকবে। আর স্থূল সংকেত হচ্ছে যে আপনার সর্বনিম্ন অনুপাত, যে যৌগ গঠনে মৌলগুলার সর্বনিম্ন অনুপাত।
যে আপনি গ্লুকোজ তৈরি করতে গেলে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন এটা লাগবে, তাহলে সর্বনিম্ন অনুপাতটা কত? যে সর্বনিম্ন বোঝা যায় যে তাহলে যেখানে একটা কার্বন থাকবে সেখানে কমসে কম 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, এই অনুপাতে হচ্ছে এরা মিশছে। তো এটা হচ্ছে আমার সর্বনিম্ন যে অনুপাতটা, সেটাকে আমরা বলি স্থূল সংকেত। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে কোন কোন যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত এই দুইটা সংকেতই একই হয়। তো নরমালি এরকম কোন সংকেতের ক্ষেত্রে হয়? যেই সংকেতে হচ্ছে আপনার সর্বনিম্ন সংখ্যা থাকবে এক, এইটা, অথবা সর্বনিম্ন এমন একটা সংখ্যা আছে যেই সংখ্যা দিয়ে দেখা গেছে দুইটাকেই ভাগ করা যায় না। তো আমি উদাহরণগুলো দিলে আপনারা বুঝবেন। যেমন ধরেন সালফিউরিক অ্যাসিড, তো এটা একটা সালফিউরিক অ্যাসিড, অ্যাসিডের একটা যৌগ। এই যৌগে আমার দেখা গেছে কয়টা হাইড্রোজেন, কয়টা সালফার, কয়টা অক্সিজেন, এদের এক্সাক্ট সংখ্যা সহ উল্লেখ করা আছে, তাহলে এটা আণবিক সংকেত। তো এদের স্থূল সংকেত যদি আমি চিন্তা করি, দেখেন এদের মধ্যে সর্বনিম্ন হাইড্রোজেন 2টা, সালফার একটা, অক্সিজেন 4টা, তাহলে এক দ্বারা যদি প্রত্যেকটাকেই ভাগ দেই তাহলে কিন্তু আপনার দেখা গেছে যে এই একই জিনিস থাকে। তাহলে এই এক দ্বারা এই যে 2কে ভাগ দিলে তো একই হবে, এক দ্বারা 1কে ভাগ দিলে একই থাকবে, এক দ্বারা যদি 4কে ভাগ দিই তো একই থাকবে। তাহলে সেই হিসেবে আপনার দেখা গেছে যে এইখানে আপনার এটার আণবিক সংকেত আর স্থূল সংকেত একই। পরবর্তীতে এই যে পানির ক্ষেত্রেও আমার একই কথা, অক্সিজেন আছে হচ্ছে একটা, তাহলে প্রত্যেকটাকে যদি এক দ্বারা ভাগ দেই তাহলে আপনার H2 এটাই আসবে। তো এটার আণবিক সংকেত স্থূল সংকেত একই। একইভাবে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটার ক্ষেত্রেও আপনার দেখা গেছে যে এটা একটা আণবিক সংকেত, কারণ এখানে আমি বুঝতে পারতেছি যে কোন ধরনের মৌল দিয়ে যৌগটা তৈরি হয়েছে এবং এক্সাক্ট কোনটার কয়টা সংখ্যা আছে এটাও বুঝতে পারি। তো এইটার স্থূল সংকেত কি হবে, মানে সর্বনিম্ন অনুপাত কি হবে? তো আমরা দেখতেছি এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এক, এক দ্বারা প্রত্যেকটাকে ভাগ করলে তো আমার এইটাই হবে, যে ফসফরাস একটা, তাহলে এক দ্বারা এককে ভাগ করলে এক, ক্লোরিন 5টা, 5কে এক দ্বারা ভাগ করলে আপনার একই আসবে। তো তাহলে এটার আণবিক সংকেত স্থূল সংকেত একই। আমরা আরেকটা যৌগ যদি এখানে দেখি যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, সো এইখানে যদি খেয়াল করেন দেখেন এটা একটা আণবিক সংকেত, এক্সাক্ট সংখ্যা সহ আমার এই যৌগটা উল্লেখ করা আছে। তো এটার স্থূল সংকেত কি হবে? তো দেখেন এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 2, এখন 2 দ্বারা 2কে ভাগ করলে 1 হবে, কিন্তু 3কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু কোনো একটা পূর্ণ সংখ্যা আসে না, অর্থাৎ 2 দ্বারা 3কে নিঃশেষে বিভাজ্য করা যায় না। তো যদি এরকম সিচুয়েশনও হয় তাইলেও সেই ক্ষেত্রে আমরা দেখা গেছে যে এইটার এইভাবেই আমরা রাখি যে অ্যালুমিনিয়াম অক্সাইড, অর্থাৎ এটার আণবিক সংকেত এবং স্থূল সংকেত দুইটাই আমার একই, আণবিক আর হচ্ছে স্থূল দুইটা সংকেতই আমার একই থাকবে। তো তাহলে আমরা এখানে আণবিক সংকেত কোন কাকে বলে আর হচ্ছে স্থূল সংকেত কাকে বলে এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝলাম। এন্ড দেন হচ্ছে কিছু কিছু যৌগের আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই, তো তাদের একই হয়। আমি বললাম যে যাদের ক্ষেত্রে দেখবো যে সর্বনিম্ন কোন একটা পরমাণু সংখ্যা 1 আছে, তো 1 দ্বারা প্রত্যেককে ভাগ দিলে তো ওই জিনিসটাই হয়, তো তাদের আণবিক এবং স্থূল সংকেত এক হয়। আর যাদের ক্ষেত্রে এমন হবে যে সর্বনিম্ন এমন একটা সংখ্যা আছে যেই সংখ্যা দ্বারা প্রত্যেককেই নিঃশেষে বিভাজ্য করা যায় না, প্রত্যেকেই নিঃশেষে বিভাজ্য হয় না, তাদের ক্ষেত্রেও আমার আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই। তো প্রিভিয়াস আমরা পর্বে হচ্ছে এই মৌলের শতকরা সংযুতি এই জিনিসটা বুঝতে পারছিলাম। তো শতকরা সংযুতি থেকে কোন একটা যৌগের আমার স্থূল সংকেত এবং আণবিক সংকেত এটা বের করা যায়, এটা এখন আমরা দেখব। তো যৌগে মৌলের শতকরা সংযুতি, সেখান থেকে আমরা কিভাবে স্থূল সংকেত বের করব, তো সেটার একটা উদাহরণ আমরা দেখব। তো প্রথমে আমাকে এখানে একটা ম্যাথ দিল, বলল কোন যৌগের মৌলগুলোর শতকরা সংযুতি, হাইড্রোজেন দেওয়া আছে এত পার্সেন্ট, সালফার এত পার্সেন্ট, এন্ড দেন অক্সিজেন আছে হচ্ছে এত পার্সেন্ট। এখন বলছে এই শতকরা সংযুতি গুলো থেকে এই যৌগটার স্থূল সংকেত বের করো। তো তাইলে আসেন প্রথমেই আমরা এটাকে কিভাবে সমাধান করব। প্রথমেই হচ্ছে মৌলগুলোর মৌলগুলোর শতকরা
সংযুতিকে মৌলগুলোর শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। তাহলে প্রথমেই হচ্ছে আমরা শতকরা সংযুতিগুলাকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তো প্রথমেই আছে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের শতকরা সংযুতি আপনার দিয়ে দেওয়া আছে 2.04 এত। তো এটাকে আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তো 1 দ্বারা ভাগ করলে তো আমার ওইটাই আসে, তাহলে 2.04। এন্ড দেন আপনার আছে হচ্ছে সালফার। তো এইটার শতকরা সংযুতি 32.65। এটাকে আমরা সালফারের পারমাণবিক ভর 32 সেটা দ্বারা ভাগে 1.02 এরকম নিলাম। এরপরে আসেন হচ্ছে অক্সিজেন। এটাকেও আবার এটা শতকরা সংযুতি দিয়ে দেওয়া আছে 65.30। তাহলে এর পারমাণবিক ভর হচ্ছে আপনার 4.08। তো এই যে এইখানে আমরা ভাগফলগুলা পাইলাম, এই ভাগফলগুলোকে সবচেয়ে ছোট যে ভাগফল আছে সেটা দ্বারা আমরা ভাগ করব। তাহলে প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে আমরা এইখানে যে এই যে 3টা ভাগফল পাইলাম, এর মধ্যে সবচাইতে ছোট ভাগফল হচ্ছে আমার এইটা। তো এইটা দ্বারা হচ্ছে প্রত্যেকটাকে আবার ভাগ করব। তো তাহলে আসেন প্রথমেই হাইড্রোজেন। তো হাইড্রোজেনের ভাগফল আমরা পাইছি 2.04। এটাকে সবচেয়ে ছোট ভাগফল আছে আমার 1.02। একইভাবে আমরা যদি এই যে সালফার এইটার ভাগফল আমরা পাইছি 1.02। সেটাকে আমরা, এটাই তো সর্বনিম্ন ভাগফল, এটা দ্বারাই যদি ভাগ করি একই জিনিস দ্বারা তাহলে মান আসবে হচ্ছে 1। এন্ড দেন আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি, এটা আছে হচ্ছে 4.08। এইটাকে হচ্ছে আমরা সর্বনিম্ন ভাগফল আছে 1.02, এটা দ্বারা যদি ভাগ করি তাহলে আপনার আসবে হচ্ছে 4। তারপর আমি দেখি 4.08 ডিভাইডেড 1.02, তো আসে হচ্ছে আপনার 4। তো তাহলে এখন ফাইনালি আমরা এই যে প্রত্যেকটা মৌলের যে সংখ্যা পাইলাম, এই সংখ্যাগুলো আমি নিচে পাশাপাশি লিখলেই আমার স্থূল সংকেত হয়ে যাবে। তাহলে সুতরাং নির্ণেয় স্থূল সংকেত আমার হাইড্রোজেন এখানে পাইছি 2, তারপর সালফার এটা তো হচ্ছে 1 পাইছি, তো 1 না লিখলেও চলে। অক্সিজেন পাইছি হচ্ছে 4, তাহলে এটা হবে 4। এই হচ্ছে শতকরা সংযুতি থেকে আমরা স্থূল সংকেত কিভাবে বের করব। এবার আমরা দেখব হচ্ছে আণবিক সংকেত নির্ণয়। তো আণবিক সংকেত নির্ণয় করতে গেলে প্রথমে শতকরা সংযুতি থেকে আমাকে স্থূল সংকেত বের করতে হবে, তারপর হচ্ছে সেখান থেকে আমরা আণবিক সংকেত বের করব। তো তাহলে দেখেন, তো প্রথমেই আসেন এই যে মৌলগুলোর নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তো প্রথমেই আসেন কার্বন। তো কার্বনের শতকরা সংযুতি আমাকে দিয়ে দেওয়া আছে 92.31। তাহলে এটাকে ভাগ দিব কার্বনের পারমাণবিক ভর 12 দ্বারা, 7.69। এরপর আসি হচ্ছে আমার হাইড্রোজেন এটা আপনার আছে হচ্ছে 7.69, আর হাইড্রোজেনের ভর 1, তো 1 দ্বারা ভাগ করলে তো আমার এইটাই আসবে। এরপরে হচ্ছে আমার প্রাপ্ত ভাগফলগুলোকে এই ক্ষুদ্রতম ভাগফল, এই যে দুইটার মধ্যে আমরা যদি খেয়াল করি তো দুইটাই তো একই, সো দুইটাই ক্ষুদ্রতম আর কি, তো দুইটাকেই একই জিনিস দ্বারা ভাগ করব। সো তাহলে এখন খেয়াল করলে দেখবো
দুটাতেই তো একই মান আসছে, তো 7.69, এটাকে যদি আমি 7.69 দিয়ে ভাগ করি মান আসবে 1। একইভাবে হাইড্রোজেনের ক্ষেত্রেও একই কথা, এটাও আপনার 7.69, এটাকে যদি 7.69 দিয়ে ভাগ করি মান আসবে হচ্ছে 1। তাহলে সুতরাং নির্ণেয় নির্ণেয় স্থূল সংকেত স্থূল সংকেত এই জিনিসটা আমরা পাইলাম হচ্ছে এই যে কার্বন আর হাইড্রোজেন একটা একটা করে। তো তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে আণবিক সংকেত। লিখি যে ধরি আণবিক সংকেত আণবিক সংকেত এটা আমরা ধরে নিলাম যে আণবিক সংকেতটা হচ্ছে এরকম যে CH, আর এখানে এই যে বাইরে আমরা N দিয়ে দিলাম, মানে পরমাণুর সংখ্যা কত আমি তো আর জানি না, এজন্য এই বাইরে একটা N দিয়ে দিলাম। এরপর এখন হচ্ছে আমরা N এর মানটা বের করে নিব। তো তাহলে N এর মানটা কিন্তু আমরা আসলে দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে এই যে আণবিক সংকেত সমান এর ভরটা লিখে ক্যালকুলেশন করে ডাইরেক্ট করে ফেলতে পারি। আরেকটা হচ্ছে আমাদের বইয়ের সূত্রটা যেভাবে দিয়ে দেওয়া আছে এই যে সূত্র আলোকেও করতে পারি, যে আমরা জানি N মানে হচ্ছে এই যে যৌগটির আণবিক ভর, যে যৌগটা দিছে সেই যৌগটির আণবিক ভর ডিভাইডেড স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর। সো তাহলে যৌগটার আণবিক ভর আমাকে দিয়ে দিছে 78, আর স্থূল সংকেতটার ভর যদি বের করার চেষ্টা করি তো কার্বন এটার ভর হচ্ছে 12, হাইড্রোজেন এটার ভর হচ্ছে আমার 1। সো তাহলে 12 আর 1 যোগ করলে হবে হচ্ছে 13, 78 ডিভাইডেড 13, তাহলে এটা আসবে হচ্ছে আপনার 6। সো তাহলে আমি সুতরাং নির্ণেয় আণবিক সংকেত এটা আমরা লিখতে পারি হচ্ছে এই যে CH, এই যে N এর মান আমরা 6 পাইছি, তো 6টা প্রত্যেকটা পরমাণুর সাথে গুণ করলে C6H6। তাহলে এই হচ্ছে আমার আণবিক সংকেত আমরা কিভাবে বের করব সেটা নিয়ম। আণবিক সংকেত নির্ণয়ের আমরা আরো একটা ম্যাথ সলভ করব। দেখেন এইখানে আমাকে একটা কোশ্চেন দেওয়া আছে, একটি কার্বোহাইড্রেট যৌগের বাষ্প ঘনত্ব 90, যৌগে কার্বন আছে হচ্ছে 40%, হাইড্রোজেন 6.67%, যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। সো তাহলে এখানে আমরা যদি খেয়াল করি যে কি কি বিষয় হচ্ছে আমার দিয়ে দেওয়া আছে, দেখেন আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আমাকে কিন্তু আণবিক ভর দেওয়া লাগে, বাট এখানে কিন্তু আণবিক ভর না দিয়ে বাষ্প ঘনত্ব দিচ্ছে। তো আমরা এর আগের একটা পর্বে শিখছিলাম যে কোন একটা যৌগের আণবিক ভর হয় হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে এই যে 90 এর সাথে 2 গুণ করলেই তো আমার আণবিক ভর বের হয়ে যায়। আর যৌগে কার্বন দিয়ে দেওয়া আছে, দেখেন আমরা লিখবো যে দেওয়া আছে যৌগে কার্বনের শতকরা সংযুতি 40%, তারপরে হাইড্রোজেনের শতকরা সংযুতি 6.67%। সো এইভাবে যৌগ দেওয়ার পর আপনাদের কিন্তু সবসময় খেয়াল করতে হবে এইখানে যে দুইটা মৌলের পার্সেন্টেজ দিছে এটা আপনাকে একটু যোগ করে চিন্তা করে দেখতে হবে যে 100% হয় কিনা। যদি 100% না হয় তাহলে বুঝতে হবে এখানে অবশ্যই আরো কোনো একটা মৌল বাকি আছে। সো আপনি বুঝতেই পারতেছেন এই দুটো যোগ করলে 46.67% হয়, 100 তো আর হচ্ছে না। তাহলে বুঝতে হবে এইখানে আমাকে অবশ্যই আরো একটা মৌল দিছে। সেই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে এইখানে যে যৌগটা দিল এটা কোন টাইপের যৌগ, এটা আমাকে বের করতে হবে। তো প্রথমেই দেখেন এখানে আপনাকে বলেই দিছে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট দ্যাট মিন্স আমরা জানি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কার্বোহাইড্রেট বলে করবে। তো নরমালি আমরা খেয়াল করি যে কোনো যৌগে কোনো একটা মৌলের বাকি থাকলে আমরা যদি দেখি যে অক্সিজেনের দেওয়া আছে তাহলে বাকিটা হাইড্রোজেনের চিন্তা করি, যদি হাইড্রোজেন দেওয়া থাকে তাহলে বাকিটা অক্সিজেনের চিন্তা করি। আবার যৌগের বৈশিষ্ট্য খেয়াল করে দেখতে হবে এটা কোন টাইপের বৈশিষ্ট্যের যৌগ, তাহলে সেখানে আর কোন মৌলটা দরকার সেই অনুযায়ী বাকি মৌলটা হচ্ছে আমরা চিন্তা করে নিই।
এখানে যেহেতু আপনাকে কার্বোহাইড্রেট বলছে, তো আমরা জানি কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন থাকে। তো তাহলে অবশ্যই এইখানে আপনার বাকি অক্সিজেন মৌল আছে, এবং এই অক্সিজেন মৌলের পার্সেন্টেজ কত? আমরা হচ্ছে দেখেন এই 100 থেকে এই যে দুইটা মৌলের পার্সেন্টেজ যে দিছে, এই দুইটা পার্সেন্টেজ থেকে বিয়োগ করে দিব। তো 40 আর এটা যোগ করলে আমার হবে হচ্ছে 46.67। সো এটা যদি আমরা বিয়োগ করে দেই, তো বিয়োগ করলে দেখেন এখানে কত পার্সেন্ট থাকে। তো মোটামুটি 53.33 এরকম হবে আর কি। তারপর আমি শিওর হই 100 মাইনাস 46.67, সো আসে 53.33 এত পার্সেন্ট। তো এই হচ্ছে আমরা শতকরা সংযুতি গুলাকে পাইলাম। তাহলে শতকরা সংযুতিকে এই যে এই বিষয়গুলো তো আমি আগে করছি, আর এত লিখলাম না, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। তাহলে কার্বনের হচ্ছে আপনার আছে শতকরা সংযুতি 40, আর কার্বনের পারমাণবিক ভর 12, 3.33। এন্ড দেন আছে হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুতি 6.67, এইটার পারমাণবিক ভর 1 দ্বারা ভাগ করলে তো আবার এটাই আসবে 6.67। দেন আছে অক্সিজেন, এর শতকরা সংযুতি 53.33, এটার পারমাণবিক ভর 16, 3.33 এত আসবে। এবার হচ্ছে এরপরে তো আমরা কি জানি যে প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে। আমি আগের পর্বে তো জিনিসগুলো লিখে দিছি, এখানে লিখলাম না। তাহলে কার্বন, এই তিনটার মধ্যে ক্ষুদ্রতম তো এই যে এই দুইটাই। তাহলে আমরা এই 3.33 কে 3.33 দ্বারা হচ্ছে ভাগ করব, তাহলে আসে হচ্ছে 1। একইভাবে হাইড্রোজেন, এটা আছে হচ্ছে আপনার 6.67, এটাকে আমরা ভাগ করব 3.33 দ্বারা। সো তাইলে আপনার আসবে হচ্ছে এই H2 আসে আর কি। এরপরে আমরা যদি অক্সিজেন, এটাকেও 3.33 আছে, এটাকেও আমরা 3.33 দ্বারাই ভাগ করলাম, তো আসবে হচ্ছে 1। সো তাহলে এখানে সুতরাং যৌগটির স্থূল সংকেত আমরা পেয়ে গেলাম। স্থূল সংকেত, এই স্থূল সংকেতটা হবে হচ্ছে কার্বন আছে হচ্ছে একটা, হাইড্রোজেন দুইটা, এন্ড দেন অক্সিজেন একটা। সো ধরি যৌগটির আণবিক সংকেত, ধরি আণবিক সংকেত, এটাকে আমরা ধরে নিলাম CH2O। তো পরমাণুর সংখ্যাগুলো তো আমি জানি না, এই জন্য এখানে n ধরে নিলাম। তো n এর মান হচ্ছে যে একটু আগে আমি যে সূত্র দ্বারা করলাম ওইটাও করতে পারেন, অনেকে আছে এইভাবেও করে যে প্রশ্ন মতে এই যে আণবিক সংকেতটা পাইলাম, এটা হচ্ছে CH2ON, আর এটার ভর আপনার কত। সো আমরা জানি এই যে বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করলেই আণবিক ভর বোঝায়। আমরা এখানে একটু সাইড নোটে এই জিনিসটা লিখে দিব যে যেহেতু আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, এই কথাটা এখানে লিখে দিব, যেহেতু আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। সো তাইলে এখন আসি এই যে কার্বনের ভর আছে হচ্ছে 12, হাইড্রোজেন এর ভর 1 আছে 2টা, 2 দ্বারা গুণ, অক্সিজেন এর ভর হচ্ছে 16, আর এই পুরাটার সাথে হচ্ছে আমার এই যে এখানে n ছিল, তাহলে এই যে n রাখি, আর এই পাশে আপনার হবে হচ্ছে 180। সো তাইলে আপনি এখানে যদি ক্যালকুলেশন করেন, তাহলে আপনার হচ্ছে 12 আর এই 2 হচ্ছে 14 আর এই যে 6 20 আর 10, তো আপনি বুঝতেই পারতেছেন এখানে হবে 30। তো 30 n, আর এই পাশে আছে হচ্ছে 180। সো আমি যদি এখানে n টাকে রেখে দেই, সো তাহলে 180 ডিভাইডেড 30, সো বুঝাই যায় এখানে আপনার আসবে হচ্ছে 6। তাহলে এই যে n এর মান হচ্ছে আমরা 6 পাইলাম। তাহলে সুতরাং নির্ণেয় আণবিক সংকেত, এইটা আমার হবে হচ্ছে CH2O, এই যে n এর মান আমরা পাইছি 6। এবার প্রত্যেকটাকে 6 দ্বারা গুণ করেন, তাহলে C6
এটা 6 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 12, এটা হবে হচ্ছে O6। তাহলে এই হচ্ছে আমার নির্ণেয় আণবিক সংকেত। তো এইখানে n এর মানটা আপনি এভাবেও বের করতে পারেন, আবার সূত্রের আলোকেও বের করতে পারেন।